ডিসেম্বরের মধ্যে এদের এই আলোচনার পরে ডিসেম্বরের মধ্যে ওদের রিপোর্ট ওনারা আশা করবেন, তারপরে সেটার রিপোর্ট পাওয়ার পরে আবার দ্বিতীয় দফা আলোচনা হবে। সেই আলোচনার পরে তারা মানে একটা নির্বাচন দেবেন। টাইম লাইন দেখে মনে হচ্ছে আগামী বছর শীত থাকতে থাকতে ভয়ঙ্কর গরম আসার আগে সম্ভবত মার্চ মধ্যে। আর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত মানে আর্মি চিফ দিয়েছেন যে 18 মাস পর্যন্ত মানে তারা তাদেরকে নিশ্চয়ই এই ধরনের একটা আইডিয়া দিয়েছেন। আই থিংক ইট ইজ টু আর্লি টু সুন, কারণ আমাদের মাত্র এখনো 2 মাস হয় নাই। যিনারাই ক্ষমতায় আসছেন, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, আই ডোন্ট থিঙ্ক হি ইজ এ পলিটিশিয়ান, হি হ্যাজ নেভার বিন ইন পলিটিক্স। দেশে এখন সে অরাজকতাটা নাই, দেশে সেই সম্পদকে লুটপাট করে নেওয়ার মতো ব্যবস্থাগুলি নাই। তো এই যে একটা পরিবর্তনের ধাঁচ, পরিবর্তনের উপরে পরিকল্পিতভাবে যদি কোনো কাজ করা যায় এবং সময়ের ব্যবধানে, আমি মনে করি দেশ উপকৃত হবে, এটুকুই আমার ধারণা। টিআইবির যে বিবৃতি, সেই বিবৃতির প্রতিক্রিয়া, এটার প্রেক্ষাপট এবং এটার আসলে কি, তারা কিন্তু বলছে আপোষ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলবাদী শক্তির কাছে আপোষ করেছে এবং তারপরে তার উদ্বেগ জানাচ্ছে। আপনি বলে আরেকবার বলে রাখলাম। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তার প্রধান হচ্ছেন সম্ভবত মিস্টার ইফতেখারুজ্জামান, ডক্টর ইফতেখার। তারা এই বিবৃতি দিয়েছেন। শেখ হাসিনার সরকারের আমলেও তারা অনেক বিষয় বেশ স্পষ্টভাবে তাদের মতামত প্রকাশ করতেন, যাই হোক তারা দিয়েছেন। কেবল তারা না, দেশের একজন সম্ভবত 122 জন চিন্তাবিদ, তারাও একটা বিবৃতি দিয়েছেন। এই যে পাঠ্যপুস্তক সংস্কার পরিমার্জনের জন্য একটা কমিটি করা হয়েছিল, তার 2 জন সদস্যের ব্যাপারে ঢাকা ইউনিভার্সিটির 2 জন অধ্যাপক, তাদের ব্যাপারে এরা মানে আপত্তি করেছে। কারা আপত্তি করেছে? সম্ভবত এই যে মানে ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে। তো তারা আপত্তি করার কারণে ওই 2 জনকে বাদ দেওয়ার, চাপ দেওয়ার কারণে শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা, যে নিজে একজন বিশিষ্ট লোক, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি ওই কমিটিটা ভেঙে দিয়েছেন। ভেঙে এখন নতুন কমিটি করা হয়, এরকম একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। তো এইটার ব্যাপারে সবাই আশঙ্কা প্রকাশ করছেন যে মৌলবাদীরা বা ইসলামী চিন্তাবিদরা, ইসলামী দলগুলো যদি প্রেসার দেয় তার সাথে সাথে এইরকম, তো তাদের, যেটা আপনি উল্লেখ করেছেন আপনার প্রাথমিক সূচনা বক্তব্যে, এইটাই এখন হচ্ছে। এখন প্রথম কথা হচ্ছে ইউনিভার্সিটির, কলেজের, স্কুলের পাঠ্যপুস্তকের একটা, আরেকটা হচ্ছে মাদ্রাসার পাঠ্যপুস্তকের। মাদ্রাসার ভিতরে একগুলো আছে কওমি মাদ্রাসা, তাকে তারা সরকারের কোনো রকম নিয়ন্ত্রণের বাইরে রাখে। তাদের পাঠ্যপুস্তক নিয়ে কোনো কথা নেই, তারা যাই মানে পড়াবে তারা নিজেরা ডিসাইড করবে। সরকারি যে মাদ্রাসা সিস্টেমগুলো, যেটার ভিতরে আলিয়া মাদ্রাসা সর্বোচ্চ, যেখানে মাস্টার্স লেভেল, কামেল ইত্যাদি, সেই পর্যন্ত, সেইটার পাঠ্যপুস্তকের জন্য যদি কমিটিতে আলেমদের অন্তর্ভুক্ত করা হয়, সেটা আপনি, সেই দাবি নিঃসন্দেহে যুক্তিসঙ্গত। কিন্তু ইউনিভার্সিটিতে সায়েন্সে, ট্রিগোনোমেট্রি, ফিজিক্সে, মানে অ্যাস্ট্রোনমিতে কি পড়ানো না পড়াবে একজন মাওলানা সাহেব, সেখানে সেটা কি করবেন? এখানে এই একটা। 2 নম্বর হচ্ছে যে স্কুল থেকে সর্বত্র মানে সমাজ পাঠে আমাদের মানে দেশ সম্পর্কে জানা, ধর্ম সম্পর্কে জানা সম্ভবত কিছু থাকতে পারে, কিন্তু একেবারে ইসলামী টাইপের মাদ্রাসা সাহেবের শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়ে যায় দেশব্যাপী, সেটা আমার কাছে এবং আমি মনে করি দেশের অধিকাংশ লোকের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এটা মাদ্রাসা না, মাদ্রাসা একটা প্যারালাল সিস্টেম আছে, আলাদা আছে, এই একটা। 2 নম্বর হচ্ছে এই মৌলানা সাহেবরা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যান, আরব দেশগুলোতে, সুন্নি আরব দেশগুলোতে, আমি শিয়াদের কথা বলছি না, সুন্নি আরব দেশগুলোতে প্রত্যেকটাতে যে এডুকেশন সিস্টেম আছে, সেখানে এই সমস্ত, এমনকি ডারউইনের থিওরিও পড়ানো হয়। সেটা আপনি অ্যাকসেপ্ট করেন না করেন, ডারউইনের থিওরিও মানে ইজিপ্ট থেকে শুরু করে সমস্ত আরব কান্ট্রিগুলোতে পড়ানো হয়। তো এরা এখানে করবেন কি? একটা তো হচ্ছে যে প্রথমে ধারণা করা হচ্ছিল যেটা ওদের পরিমার্জনের ব্যাপারটা কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের যে অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, ওই অংশটা যত জায়গা আছে সেগুলো ছেঁটে ফেলবে। এটা
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এই একটা, সেটা রাজনৈতিক, সেটাও ভয়ঙ্কর একটা কাজ হবে। কারণ আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাদ দিয়ে ওটা ওদের কোনো অবদান নাই, এবং 71 সালে মুক্তিযুদ্ধ হয়নি, গোলমালের বছর, এই ধরনের কথা, মানে ওইটাকে একেবারে উপেক্ষার মতো, পাকিস্তানের সাথে একটু ঝামেলা হয়েছিল, ঝামেলার বছর, এই ধরনের কথা ওনারা হয়তো ঢুকাবেন। তো সেইটা মানে অ্যাকসেপ্টেবল হবে না, 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশের কমিটমেন্ট হচ্ছে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করা, একটা সমাজ ব্যবস্থা তৈরি করা। এমনকি ডক্টর ইউনূস তার প্রাথমিক যে সূচনা বক্তব্য, ভাষণ জাতির উদ্দেশ্যে, সেটাতেও তিনি বলছেন আমরা সবাই এক জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে। তো এখন এই যে ধর্মীয় চরমপন্থীদের প্রেসারে মানে অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন জায়গায় তারা বসে গেছেন। আমি যতদূর শুনেছি, দেশ থেকে যে খবর পেয়েছি, আমি তো নিউ ইয়র্কে থাকি, যে সেখানে আপনার বিএনপি পর্যন্ত আতঙ্কিত যে জামায়াতের লোকরা এবং কোন কোন স্থানে মানে অন্যান্য ধর্মপন্থীদের লোক বসে গেছে, হেফাজতের লোক। হেফাজত একজনকে তো মন্ত্রী করে দেওয়া হয়েছে। হিজবুত তাহরির মতো একটা মানে কয়েকটি দেশে নিষিদ্ধ একটা সন্ত্রাসী সংগঠন, সেটা এখন ওপেনলি কাজ শুরু করেছে। ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা মনে রাখা দরকার। কয়েক বছর আগে খালেদা জিয়ার দ্বিতীয় শাসন আমলে বাংলাদেশে একযোগে প্রত্যেকটি জেলা শহরে একটি ছাড়া একসঙ্গে একই টাইমে বোমা বিস্ফোরণ করে তারা তাদের জানান দিয়েছিল। পরবর্তী বছরগুলোকে ওদেরকে মানে অ্যাক্টিভিটি কিছুটা মানে সীমার মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন তারা যেন সব ওপেনলি পেয়ে গেছে, তারা ওপেনলি ধমক দিচ্ছে। এবং মাদ্রাসা শিক্ষা চালু করা, মাদ্রাসা শিক্ষা, রিলিজিয়ান শিক্ষা থাকতেই পারে, টোলের শিক্ষা থাকবে, হিন্দু ধর্মের জন্য ইন্ডিয়াতে হয়তো সেটা আছে, কিন্তু সেখানকার মেইন শিক্ষা বা সেখানেও মানে বিজেপি ওলারা কিছু কিছু ঝামেলা করার চেষ্টা করছে। মূল শিক্ষাতে তাদের রামায়ণের, মহাভারতের, এখন থেকে ওই যে 500 বছর, 5000, 10,000 বছর আগে মিসাইল ছিল, আণবিক অস্ত্র ছিল, এই সমস্ত অদ্ভুত কথাবার্তা তারা স্কুল পাঠ্যপুস্তকে ঢুকানো হচ্ছে। যাই হোক, তো এখন এই বাংলাদেশে এইরকম যদি একটা অবৈজ্ঞানিক মানে অনাধুনিক প্রগতি বিরোধী সাম্প্রদায়িক মানে ব্যবস্থা চালু করা যায়, মোট কথা হচ্ছে অবৈজ্ঞানিক, স্কুলে কেন মাদ্রাসা, স্কুলকে মাদ্রাসায় পরিণত করা যাবে না, এই 1 নম্বর। 2 হচ্ছে একটা এই রাষ্ট্রের মূল ভিত্তি যেটা, সেই কমিটমেন্ট থেকে সরে গেলে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা এখন গন্ডগোল করছেন, তারা আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থানের পর তারা তৈরি করছেন। আওয়ামী লীগ নামে হোক বা বেনামে হোক, সেই ধরনের ফোর্সের উত্থানের পর তারা নিজেরা তৈরি করছেন। আওয়ামী লীগ যেমন গণতন্ত্রকে সংকুচিত করে নিজেদের ক্ষতি করেছে, তেমনি ভাবে এরা নিজেদের ক্ষতি করছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত জামায়াত ইসলামী এখন যেভাবে বিভিন্ন জায়গায় তাদের আস্ফালন দেখাচ্ছে, এবং হিজবুত তাহরিরের আস্ফালন দেখছি আমরা, অন্য যে দলটি যাদের মন্ত্রী আছে হেফাজত, তাদের আস্ফালন দেখছি, সরকারকে ডাইরেক্টলি থ্রেট করছে, এবং ডক্টর ইউনূস তার সমস্ত ভালো কথাবার্তার ফাঁক দিয়ে এদের কাছে নথি স্বীকার করতে দেখা যাচ্ছে। তাতে দেশের মানে আওয়ামী লীগ বিরোধী 120 জন যে ইন্টেলেকচুয়াল চিন্তক আজকে স্টেটমেন্ট দিয়েছেন, তারা পর্যন্ত উদ্বিগ্ন দেশটা কোন দিকে যাচ্ছে। আরেকটা কথা বলে শেষ করবো আপাতত, সেটা হচ্ছে এইখানে ক্লিন্টন ইনিশিয়েটিভের নিউ ইয়র্কের, সেখানে ডক্টর ইউনূস উঠেছিলেন স্টেজে, উঠে উনি আরো 3 জন উঠেছিলেন, এক তরুণী, এক তরুণ, এবং তিনি তার প্রধান মানে সহকারী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ, তাকে, এবং আরেকজন তাৎক্ষণিকভাবে নাকি উঠে গেছিলেন, তাকেও তিনি পরিচয় করেছেন সম্ভবত। মাহফুজ সম্পর্কে তিনি বলেছেন এরা কোনো অগোছালো কিছু করেনি, সমস্ত গোছালো ছিল, তাদের সব পরিকল্পনা ছিল। তিনি এমন ভাবে বলেছেন, এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন আছে, আলোচনা হচ্ছে, তারা কি যতই তিনি পাবলিকলি বলুন প্যারিসে ছিলেন, তিনি জানতেন না, আকস্মিকভাবে ফোন পেয়েছেন, আকস্মিকভাবে তারা আগে কোনো প্ল্যান নাই, তাকে ফোন করেছে, এটা যেমন এই নিয়ে অনেকে সন্দেহ আছে, তেমনি ভাবে তাদের যে গোছালো প্ল্যান, এটা কারা কখন কোঅর্ডিনেট করেছে এবং তার সাথে কি কোনো যোগাযোগ ছিল কিনা, নিজেই সেই প্রশ্ন উত্থাপনের সুযোগ করে দিয়েছেন। আপাতত এই পর্যন্ত। জি, আপনাকে ধন্যবাদ। আপনি একটি সন্দেহের কথা বললেন, নিশ্চয়ই আমরা দেখি সুযোগ পেলে আলোচনা করব। আমি যেতে চাই মেজবাউদ্দিনের কাছে। দেখেন, ডক্টর ইউনূস, এনপিআর আমেরিকার একটি গণমাধ্যম,
তাদেরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। সেখানে তিনি বলছেন যে একটি নতুন জাতির স্বপ্ন দেখছেন তিনি, বাংলাদেশকে নিয়ে বলছেন। এবং সেখানে একটি প্রসঙ্গ এসছে যে তিনি বলছেন, তাকে কোট করছি, আপনি পার্থক্য করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে তাদের উপর হামলা হয়েছে নাকি তারা হিন্দু বলে তাদের উপর হামলা হয়েছে। তিনি এভাবে ছেড়ে দিয়েছেন। এখন এই স্টেটমেন্টটা আপনার কি মনে হয় যে একটা ক্রাইসিসকে দূরে রাখা হচ্ছে অথবা চাপিয়ে রাখা হচ্ছে অথবা সঠিকভাবে অ্যাড্রেসিংটা হচ্ছে কি না, এটা জানতে চাইবো। একই সঙ্গে টিআইবির যে প্রতিক্রিয়া, সেইটার প্রতিক্রিয়াও আপনার কাছে জানতে চাইবো। জি, আসসালামু আলাইকুম। আমার মতে টিবিআই এর যে প্রতিবেদন, আই থিঙ্ক ইট ইজ টু আর্লি টু সুন, কারণ আমাদের মাত্র এখনো 2 মাস হয় নাই। যিনারাই ক্ষমতায় আসছেন, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, I don't think he's a politician. He has never been in politics. He may have seen politics. Whatever the reason, he has to take over, যেটা আমরা তখন শুনতে পারলাম বা আমরা অলরেডি জেনেছি যে ধরেন সে তো ছিলেন না এখানে, উনি ছিলেন ফ্রান্সে, সেখান থেকে তাকে ইনভাইটেশন করে আনা হয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ভিতরে কিছু বলতে হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও যেটা বলা যাবে সেটা হচ্ছে এই দেশের মানুষের ভিতরে আমি যতটুকু দেখতেছি, বিদেশে এবং দেশে বাইরে এবং ভিতরে সব ক্ষেত্রে মানুষের ভিতরে একটা নতুন আমেজের একটা স্বাদ উপভোগ করতেছেন, এইভাবে যে অ্যাটলিস্ট দেশে এখন সে অরাজকতাটা নাই, দেশে সেই সম্পদকে লুটপাট করে নিয়ে নেওয়ার মতো ব্যবস্থাগুলি নাই। তো এই যে একটা পরিবর্তনের ধাঁচ, পরিবর্তনের উপরে পরিকল্পিতভাবে যদি কোনো কাজ করা যায় এবং সময়ের ব্যবধানে, আমি মনে করি দেশ উপকৃত হবে, এইটুকুই আমার ধারণা। পাঠ্যপুস্তক বা স্কুলের যে শিক্ষা পদ্ধতির যে চরম অবনতি হয়েছে, এটা আমরা, মোহাম্মদুল্লাহ ভাইও স্বীকার করেন, আমিও স্বীকার করি। আমরা সারা বাংলাদেশ জাতি যেখানে আছি সেখান থেকে আমরা এটা নিয়ে আলোচনা করি অনেক বছর যাবত, যে যেভাবে করা হচ্ছে। আমরা এটা মনে করি না যে স্কুলগুলিকে মাদ্রাসার সিস্টেমে চালু করতে হবে এবং যারা করবে তাদেরকে যে আমরা সাপোর্ট করব না, এটা নিশ্চিত। যেটা আমরা মনে করি যে বাংলাদেশের ইসলামিক বইগুলিতে যদি দুর্গাপূজার উপরে আর্টিকেল থেকে থাকে, সেটা সরে যাওয়া উচিত। ওই ধরনের জিনিসগুলোর পরিবর্তন আসা। তারপরে স্কুলগুলিতে বর্তমানে যেভাবে লেখাপড়া শেখানো হচ্ছে, এইসব লেখাপড়া দিয়ে পৃথিবীর কোথাও আমাদের ছেলেপেলেরা কাজ পাবে না, চাইতে পারবে না, সেখানে স্টাবলিশ হতে হবে না। তো এই যে একটা সমস্যা, সেগুলিকে যদি পুনর্বিন্যাস করা যায়, নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানো যায়, যদি ধরেন যেই দেশের বর্তমান দুনিয়াতে যেটার উপরে মানুষ উন্নতিশীল জাতিতে পরিণত হচ্ছে, সেগুলি করার মতো যেসব শিক্ষা, সেটাতে যদি আমরা এই নতুন কমিশনের মাধ্যমে পাই, তাহলে এটা সাকসেস হবে। আদারওয়াইজ ইট উইল বি দি সেম থিং, ডুইং দি সেম থিং এক্সপেক্টিং এ ডিফারেন্ট রেজাল্ট ইজ ইনস্যানিটি। এটা পাগলামি ছাড়া কিছুই হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই পাগলামিটা দেখার জন্য একটা সময়ের ব্যাপার আছে। আমি তো দেখতেছি উনার প্রথম দিকের যে কথাগুলি ছিল এবং বর্তমানে যে কথাগুলি উনি বলছেন, কিছুটা আগের তুলনায় মার্জিত, কারণ আগের তুলনায় ইনক্লুশন হচ্ছে। প্রথম তো উনি বলছিলেন যে ছাত্ররা আমাদেরকে এনেছে, ছাত্ররা, এখন উনি মানে নিউ ইয়র্কে আসার পর থেকে যেসব কথাবার্তাগুলি শুনতেছি, সেখানে উনি বলতেছেন পুরো জাতি জড়িত ছিল, মানে আমরা সবাই, সমস্ত বাঙালির জাতি এর পিছনে জড়িত এবং সেইভাবেই সবাই চাচ্ছে যে দেশের উন্নতি হোক। উনি নিজে কোনো রকম ইলেকশনে পার্টিসিপেট করবেন না, কোনো পলিটিক্যাল অংশগ্রহণ করবেন না। তবে তিনি মনে করেন যে 6টা কমিশনের কথা আপনারা বললেন, এই 6টা কমিশন থেকে যে রেজাল্ট আসবে 3 মাসের ভিতরে, সেটা নিয়ে আলোচনা হবে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে কথা হবে এবং সেই অনুযায়ী ভোটার রেজিস্ট্রেশন তৈরি হবে, সেই অনুযায়ী বিশেষ করে ইলেকশন কমিশন যেটার কথা বলা হচ্ছে, এগুলি করে টোরে মোটামুটি একটা পর্যায়ে যতটুকু করা যায়। এর ভিতরে যদি যেসব গন্ডগোল এখন চলতেছে বা যেসব সুবিধা অসুবিধা যেটা ঘটতেছে, এটা তো হবেই, কারণ বাংলাদেশটা এত ছোট্ট একটা দেশ, 170 মিলিয়ন আর 200 মিলিয়ন, আই ডোন্ট নো,
আপনারা জানেন সেটা রিয়েলি। তো এটা বড় কঠিন ব্যাপার, বিভিন্ন জনের বিভিন্ন মত, বিভিন্ন দল, বিভিন্ন আওয়ামী লীগ তো একটা ছোট্ট দল ছিল না, এটা একেবারে গ্রাসরুট লেভেল থেকে সারা দেশব্যাপী দলটা। এখন তাদের কোনো কর্মতৎপরতা থাকবে না এবং পক্ষে এবং বিপক্ষে থাকবে না, এটা তো আশা করা ঠিক। তো ওই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি কখনো কখনো হবে, সেগুলিকে ম্যানেজ করে উঠে আসে যদি এইসব কমিশনগুলো যদি রিয়েলি বাস্তবনিষ্ঠভাবে পেশ করে এবং সেটার উপরে যদি কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। তাও আবার এখানে কথা আছে, কনস্টিটিউশনালি হাউ মাচ দে ক্যান ডু, ক্যান দে চেঞ্জ দি কনস্টিটিউশন, এগুলি তো দেশে আলোচনা হবে, দেশের মানুষরা সেভাবে করে। আমার কিন্তু একটা ধারণা, এক পর্যায়ে ভোট কখন হবে, ইলেকশন কখন হবে, বা এই সরকার কখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে যাবে, এর উপর ভিত্তি করে একটা রেফারেন্ডাম করা যাইতে পারতো, যাইতে পারে ভবিষ্যতে। এইভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে আমি মনে করি যে ভবিষ্যৎ আমাদের জন্য উজ্জ্বল। যেটি বলা হচ্ছে যে আজকে যেটি প্রেস সেক্রেটারি বলেছেন শফিউল আলম, যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার পরে সংস্কার কমিশনের যে কাজ, সেই কাজগুলো শুরু হবে, আগে আলোচনা করবে। হ্যাঁ, এটা তো আমার কাছে আপাতত মনে হচ্ছে ভালো উদ্যোগ। আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে জানতে চাইব যে এই সরকারের এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? না, আলাপ আলোচনা তো করা জরুরি, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কোন রাজনৈতিক দলগুলোর সাথে তারা কথা বলবেন। রাজনৈতিক দল মানে তারা যে নির্বাচন কমিশনকে নিন্দা করে তাদেরকে প্রায় মানে তারা পালাতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন, নিজের অস্তিত্ব নিজেরা বিলীন করে দিয়েছে বলতে গেলে। সেই নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত রাজনৈতিক দলগুলো, সেখানে যারা তাদের লিস্ট আছে, তারা মানে কি ভিত্তিতে রাজনৈতিক দল ঠিক হবে? এখন এমন দল আছে, ধরা যাক বাংলাদেশে, এটা অত্যন্ত দুঃখজনক, গণতন্ত্রের জন্য তো আমরা একেবারে প্রাণপাত করছি, এমন অনেকগুলো দল আছে যেটা যিনি দল করেছেন তার সেকেন্ড পার্সন হচ্ছে তার পুত্র, থার্ড পার্সন তার পুত্রবধূ, এরকম হয়ে রয়েছে দেশে। এদেরকে আপনি ওখানে ডাকবেন, গণতন্ত্র সম্পর্কে তারা আপনাকে সবক দেবেন, বাংলাদেশকে কিভাবে একটা মানে কর্তৃত্ববাদী সরকার থেকে, যেটাকে তারা বারবার ফ্যাসিবাদী বলছে, ফ্যাসিবাদী সম্পর্কে তারা জানেই না। যাই হোক, কর্তৃত্ববাদী একটা স্বৈরতান্ত্রিক এবং দুর্নীতি বা সরকার ছিল বলে যে বক্তব্য, সেটার থেকে ওনারা গণতন্ত্রের উত্তরণ করবেন। গণতন্ত্রের যে দলগুলোকে ডাকবেন তারা নিজেরা গণতান্ত্রিক ভাবে সংগঠিত কিনা সেটা আগে দেখতে হবে, তাদের গণতন্ত্র নিজেরা আচরণ করে কিনা সেখানে আছে কিনা। কতগুলো দল আছে, আপনার দলের সদস্য সংখ্যা ওই এক্সিকিউটিভ কমিটির বাইরে ওদের কেউ নেই, কোনো সাপোর্টার নেই, নাথিং। এই ধরনের দলগুলোকে আপনি ডাকবেন, কাদেরকে ডাকবেন সেটা একটা ক্রাইটেরিয়া। নাকি এই শেখ হাসিনার প্রথম আমলে প্রথম যে নির্বাচন মানে আগের সরকারের শেষ মইনু আহমেদের সরকার যেই করেছিলেন, ফখরুদ্দিনের সরকার যে নির্বাচন করেছিলেন, যেটা খুব চমৎকার নির্বাচন, সেই নির্বাচনে যারা পার্টিসিপেট করেছেন যে সমস্ত রাজনৈতিক দল, কেবল তাদেরকে ডাকবেন। কাকে ডাকবেন, তার এই একটা ক্রাইটেরিয়া। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি যাদেরকে ছোট দল বলছেন বা যাদের সংখ্যায় কম সদস্য, তাদেরও তো একটা মত থাকতে পারে, তাদের নিশ্চয় থাকতে পারে, তাদেরকে সেরকম আপনার মত থাকতে পারে, সাইজে কম ছোট হইতে পারে, কিন্তু তাদের কথা তো গুরুত্বপূর্ণ হইতে পারে। হতে পারে, নিশ্চয়ই তারা অনেকের কাছে। সেই জন্য আপনি ডাকলে বাংলাদেশে ধরা যাক চিন্তক যারা বুদ্ধিজীবী, আজকে আওয়ামী লীগ বিরোধী যে 122 জন বুদ্ধিজীবী বক্তব্য দিয়েছেন, তারা সবাই কিন্তু প্রতিষ্ঠিত বিখ্যাত লোক। তাদেরকে আপনি ডাকবেন, ইউনিভার্সিটির প্রফেসর যাদেরকে ডাকবেন, মানে অন্যান্য ইন্টেলেকচুয়াল, কাদেরকে ডাকবেন? কেবল রাজনৈতিক দল হিসাবে তাদেরকে ডাকবেন? অথচ এমন হতে পারে রাজনৈতিক দলের বাইরে দেশে চিন্তাবিদ অনেক আছেন, তাদেরকে ডাকবেন কিনা? অংশীজন কাকে রাখবেন, এই একটা কথা। তো এগুলো দেখতে হবে, ডাকাটা জরুরি আছে। একটা জরুরি প্রশ্ন যথার্থ বলেছেন যে আসলে কাদেরকে ডাকা হবে, কিন্তু যারা, আমি এখানে একটু অ্যাড করতে চাই যেটি, যে যারা স্পষ্টভাবে ফ্যাসিবাদের সাথে থেকে হত্যাকাণ্ড চালিয়েছে, প্রায় 1000 ছাত্র জনতাকে হত্যা করেছে, হত্যাকাণ্ডে হত্যাযজ্ঞে তারা ভূমিকা রেখেছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, যারা কয়েক হাজার মানুষের আহত করেছে, তাদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অন্ধ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এই ছবিগুলো দেখেছেন। তো তাদের সাথে নিশ্চয় সংলাপের পক্ষে আপনি থাকবেন না?
না, নিশ্চয়ই না। যাদেরকে আপনি মনে করেন যারা এই মুহূর্তে নিশ্চয়ই আমরা ধারণা করব না, আশাও করব না যে তারা আওয়ামী লীগকে ডাকবেন। এবং আমার ধারণা আগামী যে নির্বাচন হবে তাতে আওয়ামী লীগের এত বেশি পরিমাণের লোককে অ্যারেস্ট করা হবে, অনেক তো পালিয়েছে, অনেক আহত হয়েছে, অনেক হয়তো মারাও গেছে, যাই হোক ডাকবে। ফলে আওয়ামী লীগের কথা আমরা বলছি না, আওয়ামী লীগের সাথে যারা ডাইরেক্টলি ওই জোটে ছিল তাদের কথা হয়তো আপনি বলছেন না, কিন্তু এমন সব দল আছে যাদের আপনি বললেন অল্প কয়েকজন, তো তার চাইতে অনেক বেশি চিন্তাবিদ, অনেক বিখ্যাত প্রতিষ্ঠিত চিন্তাবিদ আছেন, যেমন বদরুদ্দিন উমার। ওনার দলের লোকজন থাকবা না থাক, উনি আমাদের দেশের শ্রেষ্ঠতম চিন্তাবিদদের একজন। তাকে কি ডাকা হবে? সলিমুল্লাহ খান কি ডাকা হবে? আনন্দ মোহাম্মদকে কি ডাকা হবে? আপনি রাজনৈতিক দল এমনটাকে দেখবেন চট্টগ্রামে বা নোয়াখালীতে একটা রাজনৈতিক দল, তিনি এবং তার পুত্র এবং তার পুত্রবধূ, এরা মিলে বদরুদ্দিন উমর তো একটা রাজনৈতিক দল করেন, তাকে ডাকা যেতে পারে, আমি জানি না ডাকবে কিনা সরকার। না, যাই হোক, যাদেরকে ডাকুক, তো এটার পরবর্তীতে তারা কমিশন গুলোর মিটিং করবেন। এবং তিনি এখন যে নতুন যে রূপরেখা আমরা দেখছি, আরো 4টা কমিশন তিনি করবেন। 6টা হয়েছে, আরো 4টা, সেটাও আমি গতকালকে দেশের 2-3টে পত্রিকায় দেখেছি। আরো 4টা 10টা কমিশনের, এগুলোকে ওনার অন্য নিউ ইয়র্কে বা কোথাও উনি আরেকটা বক্তব্য দিয়েছিলেন, সেখানে ডিসেম্বরের মধ্যে এদের এই আলোচনার পরে ডিসেম্বরের মধ্যে ওদের রিপোর্ট ওনারা আশা করবেন। তারপরে সেটার রিপোর্ট পাওয়ার পরে আবার দ্বিতীয় দফা আলোচনা হবে। সেই আলোচনার পরে তারা মানে একটা নির্বাচন দেবেন। তো আমার কাছে টাইম লাইন দেখে মনে হচ্ছে আগামী বছর শীত থাকতে থাকতে ভয়ঙ্কর গরম আসার আগে সম্ভবত মার্চ মধ্যে। আর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত মানে আর্মি চিফ দিয়েছেন যে 18 মাস পর্যন্ত মানে তারা তাদেরকে নিশ্চয়ই এই ধরনের একটা আইডিয়া দিয়েছেন। তো 18 মাস যদি হয় তাহলে মানে আগামী বছর অগাস্ট পর্যন্ত হয়ে যাবে 12 মাস, তারপরে পরবর্তী বছরের যে এপ্রিল মে পর্যন্ত টাইম পাবেন। তো দেখা যাক কখন কি হয়। আমি আশা করব। আর একটা কথা, মির্জা ফখরুল যে কথা বলেছেন বিএনপির, আমি সেটা নিজে সমর্থন করি। সেটা হচ্ছে এই সরকার এই যে কনস্টিটিউশন রিরাইট করা বা নতুন কনস্টিটিউশন, একটা হচ্ছে সংশোধনীগুলো লেখা, আর একটা হচ্ছে রিরাইট করা। এই অথরিটি এই সরকারের, সেটা নিয়ে প্রশ্ন উত্থাপন হতে পারে। সেটা বরং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা সংসদ যদি সেটা আলোচনা করে, সে মানে যে সমস্ত সংশোধন দরকার, সম্ভবত সেটা বেটার হবে বলে আমার ধারণা। কিন্তু সেটা মানে আগামী। আর এই আপনার যে কনস্টিটিউশন লেখার জন্য যে কমিশন বানিয়েছে প্রফেসর আলী রিয়াজ, তিনি একটা কথা বলেছেন এবং আরো 2-1 বলেছেন যে 72 সালে যে সংবিধান করেছিল, যারা করেছিল পাকিস্তান গণপরিষদ এবং পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির জন্য নির্বাচিতরা নিজেদেরকে কিভাবে তারা বানালো মানে কনস্টিটিউশন বানানোর জন্য, তারা কেউ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র দুঃখজনকভাবে পাঠ করেননি এপ্রিলে মানে 1971 সালে, যেটা মানে ইয়াতে মুজিবনগর পরে যেটা নাম দেওয়া হয়েছিল, সেখানে যেটা পাঠ করা ছিল 17 এপ্রিল, সেই ঘোষণাপত্রে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন ওই 2 জায়গা সেন্ট্রাল এবং প্রভিন্সিয়ালকে কম্বাইন করে আমরা এটা গণপরিষদ ঘোষণা করছি, কারণ এটা ওরা অধিবেশন না ডাকার কারণে আমাদের উপরে মানে সামরিক অভিযান চালানোর কারণে একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাঙালি জাতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, ফলে এটা রেসিস্ট করার জন্য আমরা স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। এবং সেটা ফলে গণপরিষদ তখন ঘোষণা করা হয়েছিল, এবং গণপরিষদ সেটা একটা সাকসেসফুল রিভলিউশন, নট রেবেলিয়ন, রেভলিউশন। সাকসেসফুল রেভলিউশন অ্যাকর্ডিং টু ল is a source of law. A successful revolution is source of law. ফলে তারা সেটা করতে পেরেছে। আমি আশা করব যে কনস্টিটিউশন রিরাইট করার কথা যারা বলছেন তারা এটা নিজেদেরকে অবহিত করবেন যে গণপরিষদ তখন হয়েছে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।